এটা রিপোর্ট নাকি রচনা? কঠিন গলায় কথাটা বলেই ফাইলটা আমার টেবিলের ওপর ছুড়ে দিল নীলা। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ম্যাম, রচনা হলে অন্তত নম্বর দিতেন। আমার কথা শুনে পুরো অফিস চুপ। নীলা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? না ম্যাম, সাহস থাকলে করতাম। পাশের ডেস্ক থেকে রাফি কাশি দিয়ে হাসি চাপার চেষ্টা করছে। নীলা সেটা দেখে আরো বিরক্ত হলো। আজ অফিস শেষ হওয়ার আগে নতুন করে পুরো রিপোর্ট আমার টেবিলে চাই। জি ম্যাম। আর একটা ভুলও যেন না থাকে। জি ম্যাম। এত জি ম্যাম করছেন কেন? আমি নিরীহ মুখে বললাম, কারণ আপনি ম্যাম। এবার সত্যি মনে হলো নীলা আমাকে খুন করে ফেলবে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ঘুরে নিজের কেবিনে চলে গেল। তার যাওয়ার পর রাফি চেয়ার টেনে আমার পাশে এসে বসল। ভাই, তুই একদিন চাকরি হারাবি। কেন? কারণ তুই একমাত্র মানুষ যে বসের সাথে এভাবে কথা বলে। আমি কাঁধ ঝাঁকালাম। এমন কিছুই হবে না। এত কনফিডেন্স আসে কোথা থেকে? আমি হেসে বললাম, আল্লাহ ভরসা। রাফি মাথা নেড়ে চলে গেল। আর আমি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালেও মনটা পড়ে আছে কেবিনের কাচের ও পাশে। নীলা, আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার, মাত্র ২৬ বছর বয়সে পুরো অফিস সামলাচ্ছে। সুন্দরী, স্মার্ট, রাগী এবং অসম্ভব কঠোর। অফিসের সবাই তাকে ভয় পায়, আমিও পাই, তবে একটু অন্যভাবে। কারণ আমি যতবার ওর দিকে তাকাই ততবার মনে হয় এই মেয়েটাকে রাগ ছাড়া আর কিছুতেই মানায় না। আর সে কারণেই বোধ হয় আমি সুযোগ পেলেই ওকে খ্যাপাই। ঠিক তখনই ইন্টারকম বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত গলা। মিস্টার তুর্য, আমার কেবিনে আসুন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আসছি ম্যাম। মনে হচ্ছে আবার কোনো বড় ঝড় অপেক্ষা করছে। আমি ফোনটা রেখে চেয়ার থেকে উঠলাম। পুরো অফিসের মানুষ এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। রাফিব নিচু গলায় বলল, ভাই, বেঁচে ফিরলে দেখা হবে। দোয়া করিস। আল্লাহ হাফেজ। এমন ভাব করিস না যেন জানাজা পড়ে ফেলেছিস। কথাটা বলেই আমি নীলার কেবিনের দিকে হাঁটতে শুরু করলাম। দরজার সামনে গিয়ে নক করলাম। কামিং। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। নীলা তখন ল্যাপটপে কিছু একটা দেখছিল। আমাকে ঢুকতে দেখে চশমাটা খুলে টেবিলে রাখল। বসুন। আমি অবাক হলাম। সাধারণত সে আমাকে বসতে বলে না। আমি চুপচাপ চেয়ার টেনে বসলাম। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ম্যাম, রিপোর্টের জন্য যদি আবার বকা দেন, দাঁড়িয়ে শুনতে পারি। আমি কি সবসময় আপনাকে বকা দিই? না ম্যাম। তাহলে? মাঝে মাঝে রাগও করেন। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে বলল, আপনি অসম্ভব বিরক্তিকর একজন মানুষ। ধন্যবাদ ম্যাম। এটা প্রশংসা ছিল না। তবুও ধন্যবাদ। নীলা এবার কপালে হাত দিল। মনে হলো আমার জন্যই তার মাথা ব্যথা শুরু হয়েছে। আগামী সপ্তাহে সিলেট ব্রাঞ্চে যেতে হবে। আমাকে? না, আমাকে। ও আচ্ছা। আর আপনাকেও। আমাকে কেন? কারণ প্রজেক্টটা আপনি হ্যান্ডেল করছেন। অফিস কি আমার ওপর প্রতিশোধ নিচ্ছে? মিস্টার তুর্য, জি ম্যাম। একটু সিরিয়াস হবেন? চেষ্টা করছি। নীলা দীর্ঘ শ্বাস ফেলল। আগামী সোমবার রওনা হব, 2 দিনের অফিসিয়াল ট্যুর। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে ম্যাম। আর একটা কথা, বলুন। সেখানে গিয়ে কোনো ফাজলামি চলবে না। আমি কি কখনো ফাজলামি করি? নীলা ভ্রুকুচকে তাকালো। আমি হাসলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজ নীলাকে অন্যরকম লাগছে। প্রতিদিনের মতো রাগী নয়, বরং একটু ক্লান্ত। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, সব ঠিক আছে ম্যাম। নীলা ভ্রুকুচকে তাকালো। মানে? আপনাকে একটু ক্লান্ত লাগছে। নীলা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ছোট করে বলল, গতকাল রাতে ঘুম হয়নি। ও। আর কিছু? কফি খেয়েছেন? না। তাই বলি। কি তাই বলি? কফি না খেলে আপনার রাগের মাত্রা বেড়ে যায়। নীলা এবার এমনভাবে তাকালো যে আমি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। আমি দ্রুত বললাম, আমি কফি এনে দিচ্ছি। দরকার নেই। 5 মিনিট। মিস্টার তুর্য। আমি আর দাঁড়ালাম না। দ্রুত কেবিন থেকে বের হয়ে গেলাম। 5 মিনিট পরে 2 কাপ কফি নিয়ে আবার ফিরলাম। একটা কাপ তার সামনে রাখতেই সে অবাক হয়ে তাকালো। আমি তো বলেছিলাম দরকার নেই। জানি। তাহলে এনেছেন কেন?
কারণ কখনো কখনো বসের কথাও না শুনতে হয়। নীলা কিছু বলল না, শুধু কফির কাপটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিল, আর আমি স্পষ্ট দেখলাম তার ঠোঁটের কোণে খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠেছে। হয়তো পুরো অফিসের কেউ সেটা খেয়াল করবে না, কিন্তু আমি করলাম। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। নীলা কফিতে চুমুক দিল, তারপর আবার ল্যাপটপের দিকে মন দিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে ম্যাম আমি যাই? হুম। কফিটা কিন্তু শেষ করবেন। আপনি কি এখন আমার কফিরও দায়িত্ব নিয়েছেন? না ম্যাম, তবে কোম্পানির সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা ক্যাফেইনের অভাবে আরো ভয়ঙ্কর হয়ে যাক সেটা চাই না। নীলা চোখ তুলে তাকালো। বের হন। জি ম্যাম। কেবিন থেকে বের হতেই পুরো অফিস আমার দিকে তাকিয়ে রইল। রাফি তো চেয়ার ছেড়ে প্রায় দৌড়ে চলে এলো। কি হলো? কিছু না, এতক্ষণ ভেতরে ছিলি কেন? অফিসিয়াল আলোচনা। মিথ্যা কথা বলিস না। তোর মুখ থেকে মনে হচ্ছে ফ্রি কফি খেয়ে বের হয়েছিস। আমি রহস্যময় হাসি দিলাম। কিছু গোপন তথ্য জনগণের জানার প্রয়োজন নেই। ভাই, তুই একদিন নিশ্চিত মরবি, সবাই একদিন মরবে। কিন্তু তুই বসের হাতে মরবি। আমি হেসে নিজের ডেস্কে ফিরে বসলাম। তবে কাজ করতে করতেও বারবার কাচের ওপাশে চোখ চলে যাচ্ছিল। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম, নীলা সত্যি কফিটা শেষ করেছে। আমার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সোমবার সকাল, সিলেটে যাওয়ার জন্য অফিসের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামতে দেখি নীলা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আজকে তাকে অন্যরকম লাগছে। সাদা শার্ট, কালো কোট, খোলা চুল, একদম অফিসিয়াল লুক। আমি এগিয়ে গিয়ে বললাম, গুড মর্নিং ম্যাম। 5 মিনিট লেট। ম্যাম, আমি তো সময় মতো এসেছি। 4 মিনিট 55 সেকেন্ড লেট। আমি অবাক হয়ে তাকালাম। আপনি সেকেন্ডও গুনেছেন? কারণ কেউ একজন সব সময় দেরি করে। ম্যাম, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? কথাটা বলেই বুঝলাম বলা উচিত হয়নি। নীলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, গাড়িতে উঠুন মিস্টার তুর্য। আমি মুখ চেপে হাসলাম। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে গাড়ির পেছনের দরজা খুললাম। কিন্তু ভেতরে ঢুকতেই দেখি সমস্যা। পুরো গাড়িতে বসার জায়গা আছে 4 জনের। সামনে ড্রাইভার আর একজন, পিছনে মাত্র 2টো সিট, আর সেই দুটোর একটাতে বসে আছে নীলা। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। নীলা ভ্রুকুচকে তাকালো। দাঁড়িয়ে আছেন কেন? এত ছোট গাড়ি কেন আনা হয়েছে? এটা অফিসিয়াল ট্যুর, পিকনিক না। আমি দীর্ঘশ্বাস ফেলে তার পাশে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। প্রথম আধ ঘন্টা কেউ কোনো কথা বলল না। নীলা ল্যাপটপ খুলে কাজ করছে। আমি জানালার বাইরে তাকিয়ে আছি। হঠাৎ একটা স্পিড ব্রেকারে গাড়ি লাফিয়ে উঠতেই আমার কাঁধ নীলার কাঁধে ধাক্কা খেল। আমি সাথে সাথে সোজা হয়ে বসলাম। সরি ম্যাম। ইটস ওকে, রাস্তার দোষ। আমি অবাক হয়ে তাকালাম। সাধারণত হলে এতক্ষণে 3টা লেকচার শুনতে হতো। আজকে সে কিছুই বলল না। অদ্ভুত। দুপুরের দিকে তারা একটা রেস্টুরেন্টে থামল। ড্রাইভার খেতে বসেছে। আমি আর নীলা মুখোমুখি। নীলা মেনু দেখছে। আমি তাকিয়ে আছি। হঠাৎ সে চোখ তুলে বলল, মেনুতে কি আমার ছবি আছে? না। তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম আপনি কিছু খাচ্ছেন না কেন। ক্ষুধা নেই। এজন্যই আপনার এমন অবস্থা। আপনি কি আমার ডাক্তার? না, কিন্তু রোগীকে দেখে রোগ বোঝা যায়। নীলা চোখ ছোট করল। আমি দ্রুত ওয়েটারকে ডাকলাম। 10 মিনিট পরে খাবার এলো, আর নীলা বুঝতেই পারল না আমি তার পছন্দের খাবারই অর্ডার করেছি। সে বিস্মিত হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? আমি থেমে গেলাম। তারপর ধীরে বললাম, আন্দাজ। নীলা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মনে হলো বিশ্বাস করেনি। হোটেলে ঢুকতেই নতুন বিপদ। রিসিপশনিস্ট কম্পিউটার চেক করে বলল, স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আপনারা যে 2টা রুম বুক করেছিলেন তার মধ্যে একটা রুমে টেকনিক্যাল ইস্যু হয়েছে। আজ রাতে শুধু একটা ডাবল সুইচ খালি আছে। নীলা জমে গেল। আমি জমে গেলাম। রিসিপশনিস্ট হাসছে। পরিস্থিতি ভয়ঙ্কর। নীলা ঠান্ডা গলায় বলল, অন্য কোনো ব্যবস্থা করুন। ম্যাম, পুরো হোটেল বুকড। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তারপর নীলা ধীরে ধীরে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে মনে হলো আমি কোনো অপরাধ করেছি। রুমে ঢুকেই নীলা পুরো জায়গাটা পরিদর্শন করলো। বড় একটা সুইট, একটা বেডরুম, একটা ড্রয়িং স্পেস, একটা সোফা,
নীলা আঙ্গুল তুলে বলল, আপনি সোফাতে ঘুমাবেন। আমি তাকালাম সোফার দিকে। খুব বেশি বড় না, পা মেলে একদমই ঘুমানো যাবে না। আমার মনটা একটু খারাপ হলো, কারণ আমি এর আগে কখনো সোফায় ঘুমাইনি। কিন্তু কি আর করার। আমি ধীরে বললাম, জি ম্যাম। আর কোনো সমস্যা? না ম্যাম। গুড। আমি সোফায় বসে ভাবতে লাগলাম, সিলেটে আসার প্রথম দিনেই এমন অবস্থা। অন্য কেউ হলে হয়তো বিষয়টা নিয়ে মজা করত, কিন্তু আমার মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল, কারণ ছোটবেলা থেকে বিছানা ছাড়া কোথাও ঘুমানোর অভ্যাস নেই। অবশ্য সেটা নীলাকে বলার কোনো মানে হয় না। সে তখন নিজের ব্যাগ খুলে ফাইল বের করছে। আমি চুপচাপ সোফার দিকে তাকিয়ে আছি। হঠাৎ নীলা বলল, কি হয়েছে? আমি চমকে উঠলাম। কিছু না ম্যাম। আপনার মুখ দেখে মনে হচ্ছে কোম্পানি আপনাকে বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। না ম্যাম। তাহলে? আমি কিছুক্ষণ ইতস্তত করে বললাম, আসলে আমি কখনো সোফায় ঘুমাইনি। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর এমন একটা মুখ করল যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা শুনেছে। আপনি কি সিরিয়াস? জি। জীবনে কখনো সোফায় ঘুমাননি? না। তাহলে অভ্যেস করে নিন, এতে আপনারই ভালো হবে। জি। নীলা বিরক্ত হয়ে মাথা নেড়ে আবার কাজে মন দিল, আর আমি মনে মনে হাসলাম। পরদিন সকাল 8টার মধ্যেই আমরা সিলেট ব্রাঞ্চে পৌঁছে গেলাম। ব্রাঞ্চ অফিসটা বেশ বড়। সেখানে ঢুকতেই সবাই নীলাকে দেখে একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন স্কুলের হেডমিস্ট্রেস এসে গেছে। নীলা একে একে সবার সাথে কথা বলছে। আমি পাশে দাঁড়িয়ে সব দেখছি। ঠিক তখনই একজন মেয়ে এগিয়ে এলো। মেয়েটার নাম তানহা, সিলেট ব্রাঞ্চের সিনিয়র কোঅর্ডিনেটর। তানহা হেসে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার তুর্য? জি। আপনার রিপোর্টের কথা অনেক শুনেছি। আমি মাথা চুলকালাম। ভালো না খারাপ? তানহা হেসে ফেলল। সেটা আপনি ভালোই জানেন। আমি হেসে উঠলাম। দূর থেকে দেখলাম নীলা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলল না। সারাদিন মিটিং চলল। প্রজেক্ট ফাইল, ডাটা, প্রেজেন্টেশন, বাজেট, সবকিছু নিয়ে একের পর এক আলোচনা। দুপুরের পর একটা কনফারেন্স রুমে বসে আমরা সবাই কাজ করছি। আমি একটা ডাটা শিট নিয়ে ব্যস্ত। হঠাৎ নীলার গলা শুনলাম। মিস্টার তুর্য, জি ম্যাম। এই রিপোর্টে ভুল আছে। আমি ফাইলটা নিয়ে দেখলাম। কোথায়? নীলা একটা জায়গা দেখালো। আমি কয়েক সেকেন্ড দেখে বললাম, ম্যাম, এটা ভুল না। তাহলে কি আমি ভুল দেখছি? না ম্যাম। তাহলে? আপনি ভুল জায়গায় দেখেছেন। পুরো রুম চুপ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ কেউ জীবনে নীলার সাথে এভাবে কথা বলে না। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিজেই ফাইলটা আবার দেখল, আর সত্যি বুঝলো ভুলটা তার। আমি মনে মনে আল্লাহর নাম নিলাম, আজ হয়তো চাকরিটা বেঁচে গেল। সন্ধ্যার দিকে মিটিং শেষ হলো। বাইরে বের হতে দেখি আকাশ কালো হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি, একদম ঝমঝম করে। অফিসের বারান্দায় দাঁড়িয়ে সবাই বৃষ্টি দেখছে। আমি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পাশে এসে দাঁড়ালো নীলা। কয়েক সেকেন্ড কেউ কিছু বললাম না, শুধু বৃষ্টির শব্দ। তারপর আমি বললাম, সুন্দর না কি? এই বৃষ্টি? নীলা বাইরে তাকালো, তারপর ধীরে বলল, হুম। আমি অবাক হয়ে গেলাম। আজকে সে তর্ক করছে না, রাগও করছে না, অদ্ভুত শান্ত। হঠাৎ বাতাসের ঝাপটায় কয়েক ফোঁটা পানি এসে নীলার গালে পড়ল। সে বিরক্ত হয়ে একপাশে সরে দাঁড়ালো। আমি হেসে ফেললাম। নীলা সঙ্গে সঙ্গে তাকালো। হাসছেন কেন? কিছু না। নিশ্চয়ই কিছু। ভাবছিলাম কি? আপনি বৃষ্টির ওপরও রাগ করেন। নীলা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, মিস্টার তুর্য, জি ম্যাম। আপনি সত্যিই অসহ্য। আমি হাসলাম, আর আশ্চর্যের ব্যাপার, নীলার ঠোঁটের কোণেও যেন খুব হালকা একটা হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই তানহা দৌড়ে এসে বলল, ম্যাম, সমস্যা হয়েছে। নীলা সাথে সাথে সিরিয়াস হয়ে গেল। কি হয়েছে? তানহা উদ্বিগ্ন মুখে বলল, প্রজেক্টের মূল সার্ভার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল পাওয়া যাচ্ছে না। আমার মুখের হাসি মিলিয়ে গেল। নীলার চোখও কঠিন হয়ে উঠল, কারণ আমরা সবাই জানি এই ফাইলগুলো ছাড়া আগামীকালের ফাইনাল প্রেজেন্টেশন অসম্ভব। নীলা এক মুহূর্ত সময় নষ্ট করল না। কে শেষবার সার্ভারে কাজ করেছে? সম্ভবত সন্ধ্যার দিকে। আমি আর আইটি টিম। সবাইকে কনফারেন্স রুমে ডাকুন এখনই। তার গলার দৃঢ়তা দেখে সবাই নড়েচড়ে বসল। পরবর্তী 2 ঘন্টা যেন যুদ্ধের মতো কাটল। কেউ সার্ভার চেক করছে,
কেউ ব্যাকআপ খুঁজছে, কেউ পুরনো ফাইল ঘাঁটছে। আমি আর তানহা পাশাপাশি বসে ডাটা রিকভারি নিয়ে কাজ করছি। তানহা বেশ স্মার্ট মেয়ে, কাজও ভালো জানে। একসময় সে চেয়ার টেনে একটু কাছে এসে বলল, মিস্টার তুর্য, এই ফাইলটার ফরম্যাটটা বুঝতে পারছি না। আমি তার স্ক্রিনের দিকে ঝুঁকে গেলাম। দেখুন, এখানে ডাটা লিংক ব্রেক করেছে। ও, এখন বুঝলাম। ঠিক তখনই কনফারেন্স রুমের অন্য প্রান্ত থেকে নীলার গলা শোনা গেল। তানহা, তানহা চমকে তাকালো। জি ম্যাম। আপনার কাজ শেষ? না ম্যাম। তাহলে কাজে মন দিন। আমি ভ্রু কুঁচকালাম। কথাটা অদ্ভুত লাগলো, কিন্তু কিছু বললাম না। রাত প্রায় 10:30। অবশেষে কিছু গুরুত্বপূর্ণ ডাটা উদ্ধার করা গেল। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানহা হেসে বলল, আজকে আপনি না থাকলে বিপদ হতো। আমি না, টিম ওয়ার্ক। তারপরও ক্রেডিট আপনার। আমি হেসে মাথা নেড়ে দিলাম। দূরে দাঁড়িয়ে নীলা সব দেখছিল। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু কেন জানি মনে হলো সে খুশি না। রাতে হোটেলে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল। আমি ক্লান্ত হয়ে লবিতে ঢুকতেই তানহা আবার সামনে এসে দাঁড়ালো। কলেজের প্রেজেন্টেশন নিয়ে একটু কথা ছিল। এখন? 5 মিনিট। আচ্ছা বলুন। তানহা কথা বলতে বলতে আমার পাশে পাশে হাঁটতে লাগলো। ঠিক তখনই লিফটের দরজা খুলে নীলা বের হলো। আমাদের দুজনকে একসাথে দেখে সে থমকে গেল। তানহা হাসি মুখে বলল, গুড নাইট ম্যাম। হুম। তারপর সে আমার দিকে তাকালো। মিস্টার তুর্য, জি ম্যাম। আগামীকালের প্রেজেন্টেশন প্রস্তুত? প্রায়। প্রায় মানে? আর কিছু কাজ বাকি আছে। তাহলে লবিতে দাঁড়িয়ে গল্প করার সময় পাচ্ছেন কিভাবে? আমি হতভম্ব। তানহাও চুপ। আমরা তো কাজের কথাই বলছিলাম। তাহলে কাজটা শেষ করুন। কথাটা শেষ করেই সে লিফটে উঠে চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরদিন সকাল। ফাইনাল প্রেজেন্টেশনের আগে সবাই ব্যস্ত। আমি ল্যাপটপে শেষ মুহূর্তের কিছু পরিবর্তন করছি। ঠিক তখনই তানহা কফির কাপ নিয়ে এলো। আপনার জন্য। আমি অবাক। আমার জন্য? কত রাত থেকে কাজ করছেন, দরকার হবে। আমি কাপটা হাতে নিলাম। ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুমে ঢুকলো নীলা। তার চোখ প্রথমে কফির কাপে গেল, তারপর আমার দিকে, তারপর তানহার দিকে। কয়েক সেকেন্ড নীরবতা। নীলা ধীরে ধীরে বলল, সবাই প্রস্তুত? জি ম্যাম। ভালো। তারপর আমার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন ম্যাম? বলবো। জি। প্রেজেন্টেশন শেষ হওয়ার আগে আর কোনো ভুল চাই না। ঠিক আছে। আর কফি কম খাবেন। আমি অবাক হয়ে তাকালাম। কফি? হ্যাঁ, কেন? কারণ রাতে ঘুমাতে পারবেন না। কথাটা বলে সে হাঁটতে শুরু করলো। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। নীলা ইতিমধ্যেই সামনে চলে গেছে। আমি মাথা ঝাঁকিয়ে আবার কাজে মন দিলাম। ফাইনাল প্রেজেন্টেশন শুরু হতে আর মাত্র 20 মিনিট বাকি। কনফারেন্স রুমে একে একে সবাই এসে বসেছে। ক্লায়েন্টরাও পৌঁছে গেছে। নীলা সামনে দাঁড়িয়ে পুরো টিমকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছে। আজ কোনো ভুল হবে না। সবাই নিজের কাজের উপর ফোকাস করুন। প্রেজেন্টেশন শুরু হলো। প্রথম অংশ সামলালো তানহা, দ্বিতীয় অংশ আমি, আর পুরো সেশন পরিচালনা করলো নীলা। প্রায় 2 ঘন্টা টানা মিটিংয়ের পর অবশেষে ক্লায়েন্টরা সন্তুষ্ট হলো। সবচেয়ে বড় সুখবর হলো প্রজেক্ট অনুমোদন হয়ে গেছে। রুমের ভেতর চাপা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। কেউ হাসছে, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াতেই তানহা এগিয়ে এলো। কংগ্রেচুলেশন। আপনাকেও। না, আজকের হিরো আপনি। আমি হেসে বললাম, হিরো বানালে পরে ভিলেনও বানিয়ে ফেলবেন। তানহা হেসে ফেলল। তার হাসিটা বেশ প্রাণবন্ত। এমন সময় দূর থেকে দেখলাম নীলা আমাদের দিকে তাকিয়ে আছে। তার মুখ আগের মতোই শান্ত, কিন্তু চোখ দুটো যেন অদ্ভুতভাবে স্থির। সেদিন বিকেলেও বিভিন্ন ডকুমেন্ট আর ফাইল নিয়ে কাজ চলল। তানহা বারবার আমার কাছে আসছে, কখনো রিপোর্ট নিয়ে, কখনো ডাটা নিয়ে, কখনো এমন প্রশ্ন নিয়ে যেটার উত্তর সে নিজেও জানে। একসময় রাফির কথা মনে পড়ে গেল। ভাই, তুই একদিন বসের হাতে মরবি। মনে হলো কথাটা হয়তো সত্যি হতে চলেছে, কারণ যতবার তানহা আমার পাশে এসে দাঁড়াচ্ছে ততবার নীলার মুখের ভাব আরো কঠিন হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে সবাই অফিসের লাউঞ্জে বসে আছে। প্রজেক্ট সফল হওয়ার ছোটখাটো সেলিব্রেশন চলছে। তানহা একটা কেকের প্লেট নিয়ে এসে আমার সামনে বসলো। এটা খান। ধন্যবাদ।
আপনি এত চুপচাপ কেন? আমি তো এমনই। না, আপনাকে দেখে মনে হয় সবসময় মজা করেন। আমি হেসে ফেললাম। ঠিক তখনই নীলা সামনে এসে দাঁড়ালো। তানহা, জি ম্যাম। ফাইনাল রিপোর্ট আপডেট হয়েছে? তানহা একটু থেমে বলল। এখনো না। তাহলে এখানে বসে আছেন কেন? তানহা চুপ। পুরো পরিবেশ কয়েক সেকেন্ডের জন্য অস্বস্তিকর হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম নীলা রেগে আছে, কিন্তু ঠিক কী কারণে সেটা বুঝতে পারছিলাম না। রাতের দিকে পরিস্থিতি আরো খারাপ হলো। অফিস থেকে হোটেলে ফেরার আগে নীলা কিছু ডকুমেন্ট চাইল। ডকুমেন্টগুলো তানহার দায়িত্বে ছিল, কিন্তু দেখা গেল কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল এখনো সম্পূর্ণ হয়নি। নীলা সঙ্গে সঙ্গে মিটিং রুমে সবাইকে ডাকল। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ রেগে আছে। নীলা ঠান্ডা গলায় বলল। দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? তানহা হেসে উত্তর দিল। আপনাকে ম্যাম। তাহলে কাজ অসম্পূর্ণ কেন? তানহা চুপ। অফিসে বন্ধুত্ব করতে সমস্যা হয় না, আর কাজ করতে গেলেই যত সমস্যা। রুম নিস্তব্ধ। আমি বুঝলাম কথাটা ঘুরে আমার দিকেও এসেছে। তানহার চোখ নিচু হয়ে গেল। নীলা আবার বলল। একটা পুরো টিম আপনার উপর নির্ভর করেছে, আর আপনি দায়িত্বের জায়গায় অবহেলা করেছেন। তানহা এবার ধীরে বলল।